কোভিড-19 ভাইরাসের সংক্রমণে গোটা দেশে যখন লকডাউন চলছে, তোমাদের বিদ্যালয় বন্ধ, তোমরা হয়তো মনে করলে যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠি। তোমার মা অনেকক্ষণ ডাকাডাকি করলো, তুমি কোনোভাবে উঠছো না। এবার তোমার ছোট বোন গিয়ে কি করলো, তোমার পায়ের নিচে একটু সুড়সুড়ি দিল। তুমি করলে কি পাটা সঙ্গে সঙ্গে একটু গুটিয়ে নিলে। আবার এমনও নানান সময় দেখা যায় যে তুমি হয়তো বাড়ির সামনের বাগানটায় ঘুরছো, তোমার পায়ের নিচে কোনো একটা কাঁটা ফুটে গেছে, সঙ্গে সঙ্গে তুমি পাটাকে উঁচু করে নিয়েছো। এও খেয়াল করে দেখেছো যে ছোট একটা শিশু, তার চোখে যদি টর্চে আলো ফেলা যায়, চোখটা কিন্তু সঙ্গে সঙ্গে সে বন্ধ করে নেয়। তো এই যে ঘটনাগুলো আমি বললাম, অর্থাৎ পায়ে সুড়সুড়ি দিলে পা গুটিয়ে নেওয়া, বা পায়ের নিচে কাঁটা ফুটলে পা তুলে নেওয়া, বা চোখে উজ্জ্বল আলো ফেললে চোখ বন্ধ করে ফেলা, তো এই সমস্তটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। তো রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? যে প্রাণী দেহে হঠাৎ করে কোনো উদ্দীপনা প্রয়োগ করলে, উদ্দীপক দ্বারা উদ্দীপনা প্রয়োগ করলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত যে অনৈচ্ছিক তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তাকেই বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। বিজ্ঞানী সেলিংটন এর নামকরণ করেছেন রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। তো এই যে প্রতিবর্ত ক্রিয়া, এই প্রতিবর্ত ক্রিয়া কিন্তু যে পথে ঘটে, যেই রাস্তা দিয়ে ঘটে, তাকে বলা হয় প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক। এখানে চাপ কথার অর্থ কিন্তু প্রেশার নয়, এই চাপ মানে হচ্ছে বৃত্তচাপ, আর্ক, ARC। তো এই যে প্রতিবর্ত চাপের যে ছবি, তোমাদের কিন্তু 2021 সালের মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বাড়িতে রোল দিয়ে সেগুলো আঁকা অভ্যাস করবে, লেবেলিং সহ। তো এই যে প্রতিবর্ত চাপের অংশগুলো কি কি? প্রতিবর্তের অংশের মধ্যে পড়ছে গ্রাহক, অর্থাৎ যারা উদ্দীপনা গ্রহণ করে। যেমন আমাদের ত্বকের উপর বিভিন্ন গ্রাহক রয়েছে, যেমন রুফিনির প্রান্তস্থান তাপ গ্রাহক, গ্রাহুজের প্রান্তগোলক শৈত্য গ্রাহক ঠান্ডা গ্রহণ করছে, প্যাসিনিয়ান কণিকা চাপ গ্রাহক। এই গ্রাহক একটি উপাদান। এছাড়া আছে অন্তর্বাহী স্নায়ু, যে স্নায়ুর মাধ্যমে গ্রাহক থেকে এই উদ্দীপনা সেটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমি বলেছিলাম মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, এই দুটো হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নির্দেশ নিয়ে যেই স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা প্রতিক্রিয়া বাইরে আসে, মানে আদেশ বাইরে আসে, তাকে বলা হয় বহির্বাহী স্নায়ু। এবং বহির্বাহী স্নায়ুর পরে কি রয়েছে? কারক রয়েছে। কারক মানে পেশি এবং গ্রন্থি। এগুলো হচ্ছে প্রতিবর্ত চাপের বিভিন্ন উপাদান। এবং এই যে দুটো স্নায়ু, অন্তর্বাহী বহির্বাহী বা আরো স্নায়ু থাকতে পারে, সংযোগী স্নায়ু, এর উপরে ভিত্তি করে প্রতিবর্ত চাপ কিন্তু বিভিন্ন রকমের হয়। যেমন যদি দেখা যায় কোনো সাইনাস বা প্রান্তখণ্ডিকষণে একটি স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে, আবার উদ্দীপনা প্রতিক্রিয়াও সৃষ্টি করে, সেখানে বলবো আমরা আসন্ধি প্রতিবর্ত চাপ। অনেক সময় দেখা যায় দুটি নিউরন রয়েছে, একটি সাইন্যাপস রয়েছে, তাকে বলা হয় একসন্ধি প্রতিবর্ত চাপ। তোমাদের যে পরীক্ষায় ছবিটা আসে, সেখানে তিনটি নিউরন এবং দুটি সাইন্যাপস রয়েছে, একেবারে দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ। অনেক সময় দেখা যায় যে তিনের বেশি নিউরন থাকে এবং দুইয়ের বেশি সাইন্যাপস থাকে, তাকে বলা বহুসন্ধি প্রতিবর্ত চাপ। জটিল প্রতিবর্ত চাপও হতে পারে, তবে দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ তোমাদের টেক্সট বইয়ে আছে, দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ। এই প্রতিবর্ত চাপের মাধ্যমেই কিন্তু এই প্রতিবর্ত ক্রিয়া অর্থাৎ তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে থাকে। তো এই যে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, এটি মূলত দুই ধরনের হয়। একটি জন্মের সময় থেকেই জীবদেহে অর্জিত হয়, তাকে বলা হয় সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ, অর্থাৎ কোন রকম শর্তের উপর নির্ভরশীল নয়। যেমন শিশু খিদে পেলে কাঁদে, এটি কিন্তু শিখিয়ে দিতে হয়নি তাকে, ও ইচ্ছে হলে মানে খিদে হলেই পরে কিন্তু ও কেঁদে উঠছে, বা মানুষ ব্যথা পেলে কাঁদে। তাই এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে তোমার সহজাত বা জন্মগত। এই চোখে আলো পড়াটা বললাম, সেটাও সহজাত। বা পায়ের নিচে কাঁটা ফুটে যাওয়া, সেটাও সহজাত, জন্মগত। তো এই সহজাত বা শর্ত নিরপেক্ষ দুর্ঘটনা হতে পারে উপরিগত, অর্থাৎ বিভিন্ন গ্রাহক দ্বারা গৃহীত হয়।
বাইরের বহিস্থ গ্রাহক দ্বারা গৃহীত হয়। আমি একটু গ্রাহকের উদাহরণগুলো দিলাম। আবার এমনও হতে পারে গভীর গভীর কথা মানে অর্থাৎ দেহের অভ্যন্তরে এই ধরনের প্রতিবর্তক ক্রিয়া সৃষ্টি হয়। যেমন হাঁটু সন্নিহিত টেন্ডন বা কর্ণরায় যদি ছোট হাতুড়ি দিয়ে আঘাত করা যায়, তাহলে পা সামান্য উপরে উঠে যায়, একেবারে জানুক্ষেপ প্রতিবর্তক ক্রিয়া, নি জার্ক রিফ্লেক্স অ্যাকশন। তো সাধারণত প্যারালিসিস যারা পেশেন্ট, ডাক্তাররা কি করে, ছোট ছোট হাতুড়ি দিয়ে হাঁটুর মধ্যে আঘাত করে। কোথায় আঘাত করে? টেন্ডনে। টেন্ডন কিন্তু ভিতরে রয়েছে। টেন্ডন কোথায় থাকে মনে রাখার জন্য তোমরা মনে রাখবে, বাবা তুমি মা। নিউক্লিয়ার ফ্যামিলিতে কি থাকে? বাবা তুমি মা। বাবা মানে বোন, আর মা হচ্ছে মাসেল মানে পেশি, হাড় এবং পেশি। মাঝখানে কি আছে? তুমি, তোমাকে কেন্দ্র করে বাবা মা। তো বাবা মা, বাবা হচ্ছে বোন মানে অস্থি, মা হচ্ছে মাসেল মানে হচ্ছে পেশি, আর মাঝখানে তুমি টেন্ডন। তো টেন্ডন কি করে? পেশি এবং অস্থির মাঝখানে থাকে হচ্ছে টেন্ডন। এই টেন্ডনে যদি আঘাত করা যায়, পা সামান্য উপরে উঠে আসে। তো এই হচ্ছে তোমার গভীর। এটাও কিন্তু তোমার শর্ত নিরপেক্ষ, জন্মগত এটা প্রতিবর্তক ক্রিয়া। এরপরে আমরা যেটা মূল আলোচনাভাবে আলোচনা করবো, সেটি হচ্ছে শর্ত সাপেক্ষ। শর্ত সাপেক্ষ কেন? যদি এটা তোমার শেখানো যায় তবেই সেটা অর্জিত হয়, না শেখালে এটা অর্জিত হয় না। অর্থাৎ কতগুলো শর্তের উপর নির্ভর করে। শর্ত সাপেক্ষ বা অভ্যাস নির্ভর, অভ্যাসের উপর নির্ভরশীল। এই শর্ত সাপেক্ষ প্রতিবর্তক ক্রিয়ার উপরে রাশিয়ান বিজ্ঞানী আইভান প্যাভলভ একটি পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষাটা কিরকম ছিল? প্যাভলভ প্রতিদিন ঘন্টা বাজিয়ে একটি কুকুরকে খাবার দিতেন এবং সেই সময় কুকুরটির জিভ থেকে লালা ঝরত। বেশ কয়েকদিন এভাবে চললো। উনি খাবার দেন এবং ঘন্টা বাজান এবং মুখ দিয়ে লালা ঝরে। এইভাবে কয়েকদিন চলার পরে উনি কি করলেন? হঠাৎ করে একদিন খাবার দিলেন না, ঘন্টা বাজালেন। দেখছেন তখনও কিন্তু কুকুরটির মুখ থেকে লালা ঝরছে। অর্থাৎ এখানে দুটো উদ্দীপক রয়েছে, একটা ঘন্টার শব্দ আর একটি হচ্ছে খাবার। এই দুটো অভ্যাসের দ্বারা লালাক্ষরণ অর্থাৎ প্রতিক্রিয়াটি নিয়ন্ত্রিত হচ্ছিল। এবার দুটো উদ্দীপকের মধ্যে একটি উদ্দীপক যখন বন্ধ করে দেওয়া হলো, খাবারটা বন্ধ করে দেওয়া হলো, ঘন্টার শব্দ শুনেই কিন্তু লালা ঝরছে। তার মানে কোন একটা প্রতিবর্তক ক্রিয়া যদি দুই বা ততোধিক শর্তের দ্বারা নিয়ন্ত্রিত হয়, একটি বা দুটি অনুপস্থিতিতে অপরটির কিন্তু কাজ করতে সক্ষম হয়। যেমন ধরো যে স্কুলের সময়ে তোমরা যখন স্নান করো খিদে পায়, এখানে স্কুলের সময় একটা উদ্দীপক এবং তোমার খাওয়াটা কিন্তু একটা উদ্দীপক, এবং এই উদ্দীপকের জন্য আমার কি হচ্ছে? ক্ষুধা নামে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এবার দেখো এখন কিন্তু স্কুল বন্ধ, কিন্তু স্নান করেই দেখবে খিদে পেয়ে যাচ্ছে। তার কারণ একটা শর্ত নেই, অপর শর্ত কিন্তু এই প্রতিবর্তক ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তো এই যে শর্ত সাপেক্ষ প্রতিবর্তক ক্রিয়া, এরা আবার দুই ধরনের হয়ে থাকে, সরল এবং জটিল। সরল কাকে বলছি? যেমন শিশুদের কথা বলতে শেখা, যদি কথা শেখানো হয়েছে বলে কথা বলতে পারে, শেখানো না হতো কথা বলতে পারতো না। তুমি যে ভাষা শিখিয়েছো সে ভাষায় কথা বলতে পারে সে। এই কথা বলাটা কিন্তু শর্তের উপর নির্ভর করে। বাচ্চাদের হাঁটতে শেখা, বাচ্চাদেরকে হাঁটতে শেখাতে হয়, বাবা মা কিংবা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন তাকে হাঁটতে শেখায়, সারা জীবন সে হাঁটে। সরল প্রতিবর্তক ক্রিয়া, তারপরে তার পড়ে যাবে না কোনো দিনও, একবার শিখে নিয়েছে। সরল শুধুমাত্র এটি কিন্তু সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়, এখানে মস্তিষ্কের কোনো ভূমিকা নেই। আবার আরেকটি হতে পারে জটিল। জটিল সেটাও শিখতে হয়, কিন্তু সুষুম্না কাণ্ড ছাড়াও মস্তিষ্কের আংশিক ভূমিকা রয়েছে। যেমন ধরো সাইকেল চালানো, তুমি শিখেছো, চালাতে পারো, কিন্তু তারপরে রাস্তায় বের হলে সাইকেলের স্পিড কখন বাড়াতে হবে, কখন কমাতে হবে, কখন ব্রেক কষতে হবে, সম্পূর্ণ তোমার মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রিত। আংশিকভাবে কিন্তু ব্রেনটাও তোমাকে হেল্প করছে। তুমি সাঁতার কাটছো, সাঁতার কাটার সময় কখন ব্যাক স্ট্রোক দিতে হবে, কখন সামনে এগোতে হবে, কখন তুমি চিৎ সাঁতার কাটবে, কখন ডুব সাঁতার দেবে, সম্পূর্ণভাবে তোমার বুদ্ধিও কিন্তু খানিকটা লাগছে, মস্তিষ্কের ভূমিকা রয়েছে। একে বলছি আমরা জটিল, অর্থাৎ আংশিকভাবে মস্তিষ্ক নির্ভর যে প্রতিবর্তক ক্রিয়া, অভ্যাস প্রতিবর্তক ক্রিয়া, তাকে বলছি আমরা শর্ত সাপেক্ষ বা অভ্যাস নির্ভর প্রতিবর্তক ক্রিয়া।
তো এই গেল তোমার প্রতিবর্তক ক্রিয়া সম্পর্কে ধারণা। আমি এর আগে তোমাদের স্নায়ুতন্ত্র নিয়ে কিছু বলেছিলাম। স্নায়ুতন্ত্রের মধ্যে পড়ানোর সময় বলেছিলাম, নিউরনের কথা বলেছি, আমি সাইন্যাপসের কথা বলেছি। এবার নিউরন সাইন্যাপস দেখো এই যে সম্মিলিতভাবে এই প্রতিবর্তক ক্রিয়া সৃষ্টি করে, রিফ্লেক্স অ্যাকশন সৃষ্টি করে। এই রিফ্লেক্স অ্যাকশন প্রতিবর্তক ক্রিয়া 2020-তে কিন্তু আসেনি, তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের ছবি, এই ছবি যত পারো বাড়িতে অভ্যাস করো। এই ছবি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের আমি বলেছিলাম যে দুটো ছবি খুব গুরুত্বপূর্ণ, একটা স্নায়ুতন্ত্র মধ্যে নিউরন বা স্নায়ুকোষের ছবি, আদর্শ স্নায়ুকোষের ছবি, এবং দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের ছবি। এই ছবিটা কিন্তু তোমরা যদি অভ্যাস করো, তোমরা অবশ্যই 2021 সালের পরীক্ষাতে খুব ভালো ফল করবে। এবং এই আশা রেখেই আমি আমার ভিডিওটি আজকের মতো শেষ করছি।